কালকে তো রবিবার, কালকে দুখানা ম্যাচ রয়েছে। কলকাতা এবং রাজস্থানের মধ্যে যে ম্যাচটা রয়েছে ওটা নিয়ে কাল সকালে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে এই ভিডিওতে বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ রয়েছে, কিন্তু প্রথম ম্যাচটা দুপুর 3:30 থেকে ম্যাচটা হতে চলেছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ কিন্তু নিজেদের ঘরের মাটিতে খেলতে চলেছে। আর হেড টু হেড রেকর্ডে কিন্তু হায়দ্রাবাদই এগিয়ে রয়েছে, এবারের পয়েন্টস টেবিলেও হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে। আর পাঞ্জাব কিংস কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। পাঞ্জাব কিংসের অবস্থা কিন্তু খুবই খারাপ এই বছর তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। আর হায়দ্রাবাদ কিন্তু ভালোই পারফরমেন্স করেছে। হায়দ্রাবাদের এখন পয়েন্ট কত আমি বলছি। হায়দ্রাবাদ এখন রয়েছে হায়দ্রাবাদ 3-এ, 7টা জিতেছে, 5টা হেরেছে, না 4-এ 7টা জিতেছে। ও হ্যাঁ, 3-এ সরি, 3-এ 3-এ রয়েছে। আজকের ম্যাচে চেন্নাই এবং আরসিবির মধ্যে যে ম্যাচটা হবে এই ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করবে। এখানে যদি চেন্নাই আবার জিতে যায়, চেন্নাই চলে যাবে আগে। আর মানে চেন্নাই যদি 8টা জেতে সেক্ষেত্রে নেট রান রেট অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু 3-এ চলে যাবে। আর হায়দ্রাবাদ কিন্তু 4-এ নেমে আসবে। আর 3-এ থাকলেও যা ভ্যালু, 4-এ থাকলেও একই ভ্যালু, শুধু 1 থেকে 2-এ থাকলে একটু ভালো ভ্যালু আর কি। ভ্যালু মানে একটু সুযোগ টুযোগ পাওয়া যায় খেলার একটা এক্সট্রা। এই হলো অবস্থা। এখন দেখা যাক কি হয়। 7টা ম্যাচ জিতেছে, 5টা হেরেছে। এই ম্যাচটা জিতলে 8টা ম্যাচ জিতে নেবে। আর যদি বৃষ্টির জন্য না হয় সেক্ষেত্রে আরও 1 পয়েন্ট পাবে, সেক্ষেত্রে 16 পয়েন্ট হয়ে যাবে। 16 পয়েন্ট হয়ে গেলে সেক্ষেত্রে সেক্ষেত্রে 2-এ মনে হয় যেতে পারবে মনে হয়, কেন পয়েন্ট তো একটা বেশি হয়ে যাবে। আর রাজস্থান রয়্যালসের ম্যাচটা কালকে কেকেআর এবং রাজস্থানের উপর নির্ভর করবে। কেকেআরের সাথে রাজস্থানের হয় ম্যাচ পড়বে, না হলে হায়দ্রাবাদের সাথে, না হলে চেন্নাইয়ের সাথে। এবার কার সাথে পড়বে এটা বোঝা খুবই মুশকিল, খুবই 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 মুশকিল। মানে সেটা বলা যাচ্ছে না কার সাথে পড়ে বা কার সাথে না পড়ে, সেটা বোঝা যাচ্ছে না। কলকাতাতে 1-এ রয়ে গেছে, কিন্তু ওই মানে যেটা আর কি বাকিরা রয়েছে, বাকিরা কাদের সাথে ম্যাচ পড়বে সেটাই দেখতে হবে। তবে আজকের পাঞ্জাব 5টা জিতেছে, 8টা হেরেছে। পাঞ্জাব আজকে জিতলেও কোনো যায় আসবে না। আজকে যদি হায়দ্রাবাদ হেরে যায়, কালকে যদি হায়দ্রাবাদ হেরে যায়, কালকে ম্যাচ রয়েছে দুপুর 3:30 থেকে, হেরে যায় তার সেক্ষেত্রে 6টা হারবে, 7টা জিতবে, সেক্ষেত্রে আর একটু নেট রান রেট মাইনাসে চলে যাবে। সেক্ষেত্রে আর কি রাজস্থানের জন্য ভালো। আর চেন্নাই যদি ওইদিকে হারে সেক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে কিন্তু আর রাজস্থানের ওই ম্যাচটা মানে চেন্নাইকেও হারতে হবে, বা ম্যাচটা যদি নাও হয় তাহলে 15 পয়েন্ট হবে, সেক্ষেত্রেও রাজস্থানের কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কলকাতার সাথে রাজস্থানের ম্যাচটা অতটা গুরুত্বপূর্ণ হবে না, 1 বা 2-এর নির্বাচন হবে না। মানে এই মানে সিএসকের ম্যাচটা, সিএসকে এবং আরসিবির ম্যাচটা হোক মানে না হোক, আরসিবি এলিমিনেট হয়ে যাক, আর এদিকে হায়দ্রাবাদ হেরে যাক, এই হায়দ্রাবাদ কালকের ম্যাচটা হেরে যাক, তাহলে আর কি কলকাতার জন্য কিন্তু সুবিধা হবে। এটা তো কলকাতার কথা বলে দিলাম, পাঞ্জাব এবং হায়দ্রাবাদের কথা, যে কলকাতার কিসে সুবিধা হবে। আর হায়দ্রাবাদ অবশ্যই চাইবে কালকের ম্যাচটা জিততে। কালকের ম্যাচটা জিতলে 17 পয়েন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু 2-এ যাবে, 2-এ চলে যাবে কিন্তু সেক্ষেত্রে। এবার যদি রাতে আবার কলকাতা ইচ্ছা করে হেরে যায় সানরাইজ না, রাজস্থানের সুবিধা করার জন্য, সেক্ষেত্রে কিন্তু রাজস্থানের পয়েন্ট হয়ে যাবে 18 পয়েন্ট। 18 পয়েন্ট হয়ে গেলে কিন্তু হায়দ্রাবাদের থেকে বেশি থাকবে, তখন কিন্তু আবার 2-এ চলে যাবে। সেজন্য কার সাথে হয় সেটা দেখা যায়। আর হায়দ্রাবাদ আর পাঞ্জাবের এখন খেলতে পারবে না, কাগিসো রাবাদা চোটের জন্য খেলতে পারবে না। জনি বিয়ারেস্টো ইংল্যান্ড চলে গেছে। আগের ম্যাচে যারা যারা খেলেছে ওরাই খেলবে, রিলি রুশো টুশো খেলবে। হ্যাঁ, ওপেন তো প্রথম থেকে ধাওয়ান করছিল না, প্রভু সিমরন সিং করছিল, প্রভু সিমরন সিংই করবে। ন্যাথান এলিস খেলবে। ন্যাথান এলিস বোলারটা এত সুন্দর, ন্যাথান এলিস আর হার্শাল পেটেল দুটোই একই ধরনের বল করছিল, স্লোয়ার ইয়র্কার এইসব বল করছিল এবং উইকেট পেয়ে যাচ্ছিল। ন্যাথান এলিস প্লেয়ারটা ভালো, তবে রাবাদার থেকে ভালো না, রাবাদাই বেস্ট। তবে টি-20-র ক্ষেত্রে আমি মনে করি ন্যাথান এলিস খুব একটা খারাপ বল করে না। রাবাদা টি-20-তে প্রচণ্ড মার খায়, আগে ভালো বল করতে পারতো, এখন অতটা ভালো করতে পারছে না, কিন্তু তার থেকে ন্যাথান এলিস ভালো বল করছে বর্তমানে ফর্মের বিচারে। ন্যাথান এলিস আগেও যতগুলো সুযোগ পেয়েছে ভালো করেছে। এই ন্যাথান এলিস প্লেয়ারটা ভালো। এই প্লেয়ারটাকে যদি মানে অন্য কোনো দল কিনে না, ইউজ করতে হবে তাকে। 14টা ম্যাচে অন্তত 10টা ম্যাচে খেলাতে হবে, 11টা ম্যাচে খেলাতে হবে। প্লেয়ারটা 15-16টা উইকেট নেবে, 9-এর কাছাকাছি ইকোনমি থাকবে। ভালো প্লেয়ারটা, আমার ভালোই লাগে না ন্যাথান এলিসকে। অন্তত জশ হেজেলউড বা মানে টি-20-তে ওদের যা পারফরমেন্স এদের থেকে অনেক ভালো।
প্যাট কামিন্স আবার ব্যাটিংটা করতে পারে সেদিক দিয়ে একটু এগিয়ে, অনেকে মিচেল স্টারফিস্টারের থেকে অনেক ভ্যারিয়েশন করে এই ন্যাথান এলিস। টি-20 ক্ষেত্রে দাম পায় না প্লেয়ারটা, সুযোগ পায় না বলে তাই ও না অস্ট্রেলিয়ার হয়ে পায় না আইপিএলে সেরকম পায়। প্লেয়ারটা সত্যি খুব ভালো, যারা দেখেছে বোলিং তারা জানে। সুইং নাই কিন্তু ডেথ বোলিংটা অসাধারণ করবে। তবে জস হেজলউড আবার প্রথম দিকে ভালো বল করে, জস হেজলউড ডেথ ওভারে মার খায় প্রচণ্ড। 2021 সালে একটু ভালো বল করেছিল চেন্নাইয়ের হয়ে, বাট ওই জন্য কেউ আর নেয়নি, আনসোল্ড আইপিএলে, এই কারণেই। তো এবার এই ম্যাচটা দেখা যাক কী হয়। তবে আমার মনে হচ্ছে এই ম্যাচটা আরামসে হয় নাকি সন্দেহ, মানে উপল স্টেডিয়ামে খেলা তো, আগের দিন উপল স্টেডিয়ামে ম্যাচটা হয়নি। তবে যদি হায়দ্রাবাদ হেরে যায় তাহলে কলকাতার জন্য ভালো হবে, সেই জন্য আমি চাইবো হায়দ্রাবাদ আজকের ম্যাচে হেরে যায়। আজকের ম্যাচে কে কোন দলকে সাপোর্ট করছো, পাঞ্জাবকে নাকি হায়দ্রাবাদকে, সেটা কমেন্ট বক্সে জানিও। আর হার্দিক পান্ডিয়ার তো যে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছে, 2025 আইপিএলের প্রথম ম্যাচ মিস করতে চলেছে হার্দিক পান্ডিয়া। যদি আর কি চোটের কারণে ছিটকে যায় সেক্ষেত্রে যে ম্যাচ থেকে সে খেলবে সে ম্যাচের প্রথম ম্যাচে সে খেলতে পারবে না হার্দিক পান্ডিয়া। এই হার্দিক পান্ডিয়ার জন্য মুম্বাই বাজে খেলেছে, মুম্বাই টিম ম্যানেজমেন্ট ডিসিশন বাজে নিয়েছে আমি মেনে নিচ্ছি, কিন্তু হার্দিক পান্ডিয়ার দোষ প্রবল। সে ওই দলে আসলো, সে যখন এত টাকা নিয়েছে, তাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে, সে পারফরমেন্স করতে পারলো না কেন, ফ্লপ খেলো কেন? একটা দুটো ম্যাচে তো পারফরমেন্স করতে পারতো, পুরো ফ্লপ। জানি না টি-20 ওয়ার্ল্ড কাপে কী করে হার্দিক পান্ডিয়া ম্যাচ জেতাবে, কিচ্ছু নেই হার্দিক পান্ডিয়ার মধ্যে, চেষ্টা কিচ্ছু নেই। আর রোহিত শর্মা আমার মনে হয় ইচ্ছা করেও খেলেনি, আর নিজের ধারাবাহিকতা নেই, সেটা মেনে নিচ্ছি আমি। রোহিত শর্মা টি-20তে ধারাবাহিকতা নেই, বাট কিন্তু সে মুম্বাইতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, খেলতে পারেনি। সূর্যরও অবস্থা তাই, তিলকরে বসিয়ে দিল, তিলক ভালো খেলছিল, লাস্ট ম্যাচে হার্দিক পান্ডিয়া বসিয়ে দিল। নমনদীপ প্লেয়ারটা ভালোই উঠে এসছে, মুম্বাইতে কিছু ভালো প্লেয়ার উঠে এসছে। আর ঈশান কিষান আর চলে না, ও বাদ দেওয়া উচিত, পরিষ্কার কথা। মানে বলতে গেলে ও যে বাতিলের খাতায় পড়ে না প্লেয়ারদের, ঈশান কিষান সেরকম লেভেলের, ও চলে না। আমার কোনো দিনই ঈশান কিষানকে আমার সেরকম ভালো লাগেনি, কেন কি জানি। হ্যাঁ, কোনো সময় ইন্ডিয়ার হয়ে খেলেছে, তাও খুব রেয়ার। পাকিস্তানের বিরুদ্ধে একটা দুটো ম্যাচে খেলে দিয়েছিল হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান, বাট সেরা প্লেয়ার নয় কখনো ঈশান কিষান সুযোগ পায় কোঠার ভিত্তিতে, মানে চলে না, একেবারে চলে না। ওর থেকে রাজাত পাতিদারও একই অবস্থা, তাও মনে হয় ভালো খেলেছে এই বছর। 2020 সালে একমাত্র ঈশান কিষান ভালো খেলেছিল। আর সূর্যর মধ্যে টি-20তে একদম পারফেক্ট, সূর্য সেরা। আর আমি এটা বুঝি না জসপ্রীত বুমরাকে পরবর্তী অধিনায়ক করার ভাবনা কেন হয় না। সেই সব ফরম্যাটের ক্যাপ্টেন হোক রোহিতের পর, সব টেস্টে ওয়ানডেতে, সে তো সব ফরম্যাটে খেলে, বুমরা সব ফরম্যাটের ক্যাপ্টেন হোক, আমি এটাই চাই, আমার ব্যক্তিগত মতামত এটাই। দেখাই একটা তাকে ক্যাপ্টেন্সি দিয়ে, প্যাট কামিন্স যদি কাপ এনে দিতে পারে, বুমরা কেন পারবে না? বুমরা কিন্তু ভালোই ক্যাপ্টেন্সি করতে পারে, আমরা ভরসা করে দেখতে পারি তার উপর। এবং তাকে যদি ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়, KL রাহুল হোক বা হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা তো একেবারেই চলবে না। এই মুম্বাইয়ের মতনই ভারতের অবস্থাটা হবে, সেটা যেন কোনোভাবে না হয়, সেটাই আমি চাইবো। মানে ক্রিকেট ফ্যানরা সেটাই চাইবে, যারা একটু হার্দিক পান্ডিয়ার অন্ধভক্ত আছে না কিছু, আর বিরাট কোহলির কিছু ফ্যান আছে যারা হার্দিক পান্ডিয়াকে প্রবল সাপোর্ট করছে, তারা আর কি বলবো, তারা অন্ধভক্ত আর কি, তারা পুরোপুরি ব্ল্যান্ড বলে না, ব্ল্যান্ড ভক্ত সেরকম আর কি। আর রোহিত শর্মার ফ্যানরা ট্রল করছে, ট্রল করার কারণটা আছে সে পারফরমেন্স করতে পারলো না, কারণ আমি মেনে নিচ্ছি সে ক্যাপ্টেন হিসেবে সে সবই মেনে নিচ্ছি যে, কিন্তু সে পারফরমেন্স করতে পারলো না কেন? এই এত ফ্লপ কোনোবার খায় না, 2023 বোধ এত ফ্লপ খায়নি হার্দিক পান্ডিয়া। আর ভাব অতিরিক্ত বেশি, অত ভাব নিয়ে চলে না, অত ভাব নিয়ে চললে কোনোদিন ভালো প্লেয়ার হওয়া যায় না। প্রচণ্ড ভাব এই হার্দিক পান্ডিয়া, আগে ছিল না, একটু যখন উইকেট পাচ্ছে, র্যাঙ্কিং ওপরে উঠে যাচ্ছে, তখনই হার্দিক পান্ডিয়ার বিশাল ভাব হয়ে গেছে, ওই জন্য চলে না হার্দিক পান্ডিয়া। ওর থেকে শিবম দুবে বল করলে হার্দিক বাদ পড়তো, আর হার্দিকের হেভি মানে পাওয়ার রয়েছে, নাহলে হার্দিক পান্ডিয়াকে নিতেই চাইনি, হার্দিক পান্ডিয়াকে নেওয়ার কথাই ছিল না, তাও হার্দিক পান্ডিয়াকে নেওয়া হয়েছে, এই হলো অবস্থা। আর এবার চলে আসি একটু সানরাইজার্স হায়দ্রাবাদের কথা, এটা বলতে বাধ্য হলাম হার্দিক পান্ডিয়ার কথা। আর সানরাইজার্স হায়দ্রাবাদের টিম 18 রান, তারপরে প্যাট কামিন্স এরা খুব একটা খারাপ বল করছে না। মায়াঙ্ক মার্কন্ডে কোনো ম্যাচে খেলেছে, কোনো ম্যাচে খেলেনি। জয়দেব উনাদকাটও হায়দ্রাবাদে যেরকম ভালো খেলেছে এরকম মনে আগে খেলতে দেখিনি, ভালোই খেলছে বেশ। সেই জন্য হায়দ্রাবাদের জেতার সম্ভাবনাটাই বেশি, 80%, 20% পাঞ্জাবের জেতার সম্ভাবনা। তবে পাঞ্জাব এর আগের ম্যাচে রাজস্থানকে হারিয়েছে, এই ম্যাচে যদি হারায় হায়দ্রাবাদকে আমি অবাক হব না, তার কারণ তারা কলকাতার মাটিতে কলকাতাকে হারিয়েছে, রাজস্থানের মাটিতে রাজস্থানকে হারিয়েছে, তারপরে এই হায়দ্রাবাদের মাটিতে যদি হায়দ্রাবাদকে হারায়, একটা বিরল রেকর্ড হবে বটে। তা আজকের ম্যাচটা কে জিতবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তবে আমার যতদূর মনে হচ্ছে কালকের ম্যাচটা, আজকে না কালকের ম্যাচটা আমার যতদূর মনে হয় ওই একটা হাড্ডাহাড্ডি হতে চলেছে যদি ম্যাচটা হয়। আর যদি বৃষ্টি হয় তাহলে তো
ভালোই মানে 1 পয়েন্ট এমনিতে পেয়ে যাবে, তবে 2-এ সে যেতে আর পারবে না। এই হলো অবস্থা। আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখনকার অনেকগুলো ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাচ্ছে, 2টো ম্যাচ। আর যেটা 16 ওভারে ম্যাচটা হলো ওইটা তো বৃষ্টি হয়েছিল, কিন্তু 16 ওভারে ম্যাচটা হয়েছিল মুম্বাই আর একটা গুজরাট, না, মুম্বাই আর লখনৌ, ওই ম্যাচে এটা হলো। ওই ম্যাচে কিন্তু আর কি বৃষ্টি হয়েছিল, কিন্তু 20 ওভার খেলা হয়েছিল। আর অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড এইবারের আইপিএলের সেরা ওপেনিং জুটির মধ্যেই পড়ে। আমার 3টে ওপেনিং জুটি ভালো লেগে, 3টে না, দুটো ওপেনিং জুটি ভালো লেগেছে। নারিন সল্টেরটা সেরা লেগেছে, আর ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা। অনেকে বলছে সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হতেই পারে, বলা যায় না, তার কারণ যদি 1 থেকে 2-এ যায়, 2-এ যেতে পারে, তাহলে হায়দ্রাবাদের প্রবল সুযোগ রয়েছে। 3-4-এ গেলে চান্স কম, তার কারণ এটা তো আর ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন না। প্যাট কামিন্স ভালো, বাট ডেভিড ওয়ার্নার খুব, ওইবার আলাদা টিম ছিল, ওরকম ভালো টিম এবার নেই। ওই ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা না খেলতে পারে, হেনরি ক্লাসেন ফ্লপ খেলে কেউ খেলার নেই। আর ওই নীতিশ কুমার রেড্ডির ওপর কোনো ভরসা নেই, তরুণ প্লেয়ার তো, তার ওপর সেরকম একটা এখনও ভরসা জোগাতে পারেনি। তাও কিছু কিছু ম্যাচে এসে ভালো খেলেছে, ভালো যে খেলেনি তা বলছি না, ভালো খেলেছে, বাট সেরকম ভরসাটা জোগাতে পারে না। বিরাট কোহলি বলেছেন, আইপিএলে আমি কখনোই বোলিং করব না। ভক্তরা কয়েকবার কোহলি কো বোলিং দো বলে স্লোগান দিচ্ছিল, সেই সময় আমি আমার হাত জোড় করে সরি বলেছিলাম। সেই ম্যাচে 15 ওভারে মুম্বাই 200 রান করেছিল। দর্শকরাও সেই ম্যাচে আমাকে বল করতে বলেছিল। আমি বল করলে ব্যাটিংয়ে আমার যে আত্মবিশ্বাস আসে সেটা শেষ হয়ে যাবে। আর বিরাট কোহলি বলেছেন, 2016 সালে আমার জীবনে 2টি হার্ট ব্রেক হয়েছিল। প্রথমটা হয়েছিল টি-20 বিশ্বকাপ এবং তারপর আইপিএলের ফাইনাল। টি-20 বিশ্বকাপের হার কাটিয়ে উঠতে আমার কয়েকদিন সময় লেগেছিল, কারণ আমি এমন একটা অবস্থানে ছিলাম যে আমি ভেবেছিলাম আমরা জিততে পারবো। সত্যি জেতার অবস্থাতেই ছিল। ওই ম্যাচে পুরো ভাগ্য সহায় দেয়নি ভারতের। ওই ম্যাচে পুরোপুরি জিতত ভারত, কিন্তু ওই ম্যাচে লন্ডন সিমেন্স কখন আউট হয়ে যায়, সেই লন্ডন সিমেন্স ম্যাচ জেতায়। তারপরে আরেকটা কোন প্লেয়ার জন্য আউট হওয়ার কথা ছিল, আগে আউট হতে পারেনি, সেই জায়গায় নো বল করে দিয়েছিল। একবার রবিচন্দ্রন অশ্বিন নো বল করে, একবার বুমরা নো বল করে। বুমরা একটা উইকেটও নিয়েছিল, গেইলকে ফেলে দিয়েছিল আউট। গেইল এত ভালো খেলছিল 2016 টি-20 ওয়ার্ল্ড কাপে, তাকে আউট করে দিয়েছিল। তারপর একটুর জন্য জিততে পারেনি তারা। সেমিফাইনালে জিতলে ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে ফাইনাল হতো এবং ইংল্যান্ডকে হারাতো ইন্ডিয়া। আর 2016 যে আইপিএলের ফাইনাল, ওটা আমি ভেবেছিলাম আরসিবি জিতে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতে যায়। মানে দুর্ভাগ্যবশত তারা হেরে যায়, আর কিছু বলার নেই। ও অনেক সময় এরকম হয়ে থাকে। আর জয় শাহ বলেছে, যে বিসিসিআই সেক্রেটারি, সে বলেছে যে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ 2024 টি-20 বিশ্বকাপ জয়ের শক্তিশালী দাবিদার। আর অনেকে বলে বাংলাদেশের অনেকে বলে ভারত নাকি কমিটির টিম বলেই তারা প্লে অফে ওঠে, আইসিসি চুর এইসব বলে, মানে ভারত নাকি চুরি করে জিতেছে, এইসব বলতে থাকে। মানে তারা সত্যি কথা বলে না, তারা হলো অন্ধভক্ত, বলে না বাংলাদেশ দলের অন্ধভক্ত, তারা অন্ধভক্ত। মানে কি পারফরমেন্স করলো সেগুলো বিচার করলো না, সেগুলো মানে আলতু ফালতু কথাবার্তা বলে। এগুলো মানে অনেকে, সবাই বলে না, কিছু কিছু যারা খেলামেলা বোঝে না, ওই অন্ধভক্ত বলে না, তারা এইসব কথাবার্তা বলে। আগের দিনে কি সেটিং, ওইভাবে খেলা আগের দিন কোনো দিন সেটিং করা যায়, ওইভাবে সেটিং করা যায় না। আর সব প্লেয়ারদের সাথে ওরকম সেটিং করা যায় না, ওরকমভাবে সেটিং অন্যরকম হয়। আর আইপিএলের ইতিহাসে 18ই মে আরসিবি 2013 সালে জিতেছে চেন্নাইয়ের বিপক্ষে, 2014 সালে চেন্নাইয়ের বিপক্ষে জিতেছে, 2016 সালে আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতেছে, 2013 সালে 2023 সালে হায়দ্রাবাদের বিপক্ষে জিতেছে। 18ই মে আরসিবি কখনো ম্যাচ হারেনি। আর আজকে ম্যাচটা হতে চলেছে সন্ধ্যে, কিন্তু সন্ধ্যে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকেও হারবে না, হয়তো আজকের ম্যাচটা বৃষ্টির জন্য হবে না। আজকে ম্যাচ হলে আরসিবি জিতবে, আমার যতদূর মনে হয় আরসিবি জেতার চেষ্টা করবে। সেক্ষেত্রে চেন্নাই জিততে পারে নাকি সন্দেহ, হয়তো সম্ভবত, তার কারণ মানে জেতার চান্সই বেশি, আরসিবি হারার চান্স আর কি বেশি। আর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কিন্তু কোহলি ভালো খেলেছে দুবার। 2013 সালে 29 বলে 56 রান করেছিল 8 ওভারের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে। আর
2016 সালে 50 বলে 113 রান করেছিল 15 ওভারের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে। সেই সময় হাতে তার চোট ছিল, চোট নিয়ে সে ভালো খেলে দিয়েছিল। আর এখন তো পয়েন্টস টেবিল জমে উঠেছে, কে আদৌ জিতবে কোনো মানে কে যাবে প্লে অফে সেটা এখনও ঠিক নেই। চিন্নাস্বামী স্টেডিয়ামে যত সময় যাবে, যত সময় গড়াবে, তত কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে, বৃষ্টি হতে থাকবে, মেঘলা আকাশ করে আসবে, বৃষ্টির দিকে যাবে। আজকের ম্যাচটা না হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। আর আজকের ম্যাচটা যদি না হয় তাহলে চেন্নাই চলে যাবে প্লে অফে। চেন্নাই এমনিতেও প্লে অফে যেত, তার কারণ চেন্নাই হয়তো আজকের ম্যাচটা তাদের একটা সুযোগ ছিল, কিন্তু পরিষ্কার করে দেখতে গেলে ওই 7টা জিতে যাওয়া খুবই ভাগ্যের বিষয়। এর আগে কোনো দল জিতে পারেনি 10টা দলের মধ্যে 7টা ম্যাচ জিতে প্লে অফে। তাহলে আরসিবি একটা রেকর্ড গড়ে দিত, এবং তাহলে এইবার তো কাপ জেতার সম্ভাবনা ছিল আরসিবি, তার কারণ আরসিবি যেভাবে 5টা জিতেছে ও জিততেই পারতো। আর একটা জিনিস বলে রাখি যে এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে একটা হাই ভোল্টেজ হয়, মানে একটা আলাদা মানে সবাই দেখতে চায়। আর আজকের ম্যাচটাই এই সপ্তাহের গুরুত্বপূর্ণ ম্যাচ। কালকের ম্যাচের ওপরে এত ভ্যালু থাকবে না যতটা আজকের ম্যাচের ভ্যালু থাকবে, নকআউট ম্যাচ বলতে গেলে। আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা মানে অপ্রতিরোধ্য যেন খেলেছে। অনেকে বলছে টি-20 ওয়ার্ল্ড কাপে কেন নেওয়া হলো না প্লেয়ার। আইপিএলের ভিত্তিতে ভালো খেলে টি-20 বিশ্বকাপে প্লেয়ার নিয়ে ভালো মানে লাভ নেই। আর যশস্বী জয়সওয়াল আইপিএলে খেলতে পারছে না, টি-20 ওয়ার্ল্ড কাপে আমি শিওর ভালো খেলবে। তার এবার প্রথম বিশ্বকাপ হতে চলেছে, এর আগে কখনো বিশ্বকাপ খেলেনি যশস্বী জয়সওয়াল, এবার কিন্তু প্রথম বিশ্বকাপ খেলতে চলেছে যশস্বী জয়সওয়াল। সেই জন্য দেখা যাক কেমন পারফরমেন্স করে। শুভমান গিলকে নেওয়া যেতে পারতো, বাট ডানাতি বাহাতি কম্বিনেশনের জন্য যশস্বী জয়সওয়ালকে নেওয়া হয়েছে। আর টি-20 ওয়ার্ল্ড কাপে ফার্স্ট চয়েস উইকেট কিপার হতে চলেছে ঋষভ পান্ত। সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে, বাট বসিয়ে রাখবে, ঋষভ পান্তকেই খেলাবে। তবে এইটাও চান্স রয়েছে, যদি আর কি ঋষভ পান্ত প্রথম দুটো ম্যাচে খেলতে না পারে তাকে হয়তো বসিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে হয়তো সঞ্জুকে নিয়ে আসা হলো যদি দল হেরে যায় তবে। না হলে জিতলে আর উইনিং কম্বিনেশন কেউ চেঞ্জ করতে চায় না, জিতলে আর উইনিং কম্বিনেশন চেঞ্জ করবে না। আর ভারতের পরবর্তী কোচ কে হয় এখন সেটাই দেখার বিষয়। গৌতম গম্ভীর হয় নাকি কোনো বিদেশি কোচ হয় নাকি অন্য কেউ হয়, কে হবে সেটা বলা সম্ভব হচ্ছে না। যে কোনো কেউ হতে পারে, এখন সেটা দেখা যাক কে হয়। আর এইবারের আইপিএলে অনেকেই ভালো পারফরমেন্স করে দিয়েছে, পরের বার আবার হয়তো অনেকে করতে পারবেন, এরকম হয়ে থাকে। মানে যে যারা এক বছর ভালো খেলে পরের বছর খেলতে পারে না। এই যে ধ্রুব জুড়েল আগের বছর এত ভালো খেলেছিল, এই বছর একেবারে ফ্লপ, এবছর সুযোগ পেয়েছে খেলতে পারেনি। শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা এইবার ভালো খেলেছে, পরের বার ভালো খেলে নাকি সন্দেহ। রিঙ্কু সিং আগের বছর খুব ভালো খেলেছিল, এই বছর খেলার সেইভাবে সুযোগ পায়নি, যখন পেয়েছে কিছু কিছু সুযোগ পেয়েছে, বাট সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। রমনদীপ সিং এই বছর ভালো খেলেছে, আগে কিন্তু ভালো খেলতে পারেনি, আবার পরের বছর খেলতে পারে নাকি সন্দেহ। ওই ধারাবাহিকভাবে ভালো খেলে যায় এরকম প্লেয়ার খুব কমই রয়েছে, ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে বছরের পর বছর। কোনো এক বছর একটা প্লেয়ার ভালো খেললো, পরের বছর খেলতে পারলো না। হার্দিক পান্ডিয়া আগের বছর বা তার আগের বছর তার পারফরমেন্স করেছিল, 22 একটু বেশি ভালো পারফরমেন্স করেছিল, ব্যাট হাতে অনেক রান করেছিল, বল হাতে উইকেট নিয়েছিল। 2023 একটু মোটামুটি পারফরমেন্স করেছিল, এইবার অতি জঘন্য। আর অনেকে বলছে হার্দিক পান্ডিয়া ট্রল হচ্ছে কেন, হার্দিক পান্ডিয়া মেন ট্রল হচ্ছে মুম্বাই থেকে গুজরাট থেকে মুম্বাইতে আসার জন্য এবং খারাপ ক্যাপ্টেন্সি করার জন্য। ক্যাপ্টেন্সি খারাপ করলে ট্রল হবে, পরিষ্কার কথা। মুম্বাই টিম ম্যানেজমেন্টের দোষ মানছি, কিন্তু হার্দিক পান্ডিয়া ওই খারাপ ডিসিশন নিচ্ছে, বেশি খেলতে পারছে না, এই জন্য তার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে কেউ খেলতে যাচ্ছে না, এর জন্যই মুম্বাই খারাপ খেলেছে, পরিষ্কার কথা। রোহিত শর্মা বলেছেন আরও কয়েক বছর আমি খেলতে চাই ভারতের হয়ে, তারপর আমি অবসর নেব, সরাসরি আমি অবসর নেব না, এটা আর কি বলেছেন। সে হয়তো ভারতকে খেলতে চায়, মানে 2025-26 আরও 2-3 বছর হয়তো খেলবে। এখন 24, 25, 26, 27 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলাটা খুবই চাপের বিষয়। কিং কোহলি খেলবে এইটুকু শিওর, আবার টেনে খেলেও নিতে পারে। আর টি-20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার ওভারঅল পারফরমেন্স বাজে, বিশেষ করে টপ টিমের বিরুদ্ধে স্ট্রাইক রেট 122 আর গড় হলো 20-র নিচে, যা 19 বোধহয়, খুবই বাজে। বিরাট কোহলিটা তাও চলে, বিরাট কোহলিটা বোধহয় 125 স্ট্রাইক রেট আর গড় 30-এর কাছাকাছি, তাও বিরাট কোহলির একমাত্র ভালো, আর বাকি সব খারাপ। মানে কেউ বিরাট কোহলি ছাড়া কেউ পারফরমেন্সই করতে পারেনি টি-20 ওয়ার্ল্ড কাপে। MS ধোনি যখন নেমেছে সেই অনুযায়ী ভালো খেলেছে, আর কেউ সে যুবরাজ সিং হোক, সুরেশ রায়না হোক বা হার্দিক পান্ডিয়া হোক, হার্দিক পান্ডিয়া তো জঘন্য রেকর্ড। হার্দিক পান্ডিয়া ওই একটা ইনিংসই, দুটো ইনিংস ভালো খেলেছিল, একটা বোধহয় 39 বলে 40 বিরাট কোহলিকে সাপোর্ট করেছিল, যেটা 82 রান করেছিল পাকিস্তানের বিপক্ষে, ওই একটা ম্যাচ। আর বলতে গেলে আর কোন ম্যাচটা, আর একটা কোন ম্যাচ, হ্যাঁ মনে পড়েছে, যেটা ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে একটা ম্যাচ খেলেছিল
65 রানের ইনিংস, ওই ইনিংসের জন্য একটা ভালো স্কোরে পৌঁছেছিল ভারত, বাট হেরে গেছিলো, তাও ব্যাটিং উইকেটে। মানে মূল কথা, ভারত খেলতে পারেনি, ওপেনিং জুটি কোনোবার ভালো হয়নি। না হয়েছিল 2014, না হয়েছিল 2016, না হয়েছিল 2021, না হয়েছিল 2022, কোনোবার হয়নি। 2016-তে প্রথম থেকে রাহানে আর রোহিত শর্মা ঠুক 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 করে শুরু করতো, রান হতো না। তারপরে রোহিত KL রাহুল আসলো, সেখানেও ঠুক ঠুক করতে হতো না। তারপর দুটোই ফ্লপ, সেই জন্য হতো না। যখন খেলার দরকার তখন খেলতে পারতো না। আর এবার এটা আমরা দেখতে পারি যে রোহিত শর্মা, বিরাট কোহলিকে ওপেনিং করানো হচ্ছে। মানে এইটা যদি করিয়ে যদি রিঙ্কু সিংকে টিমে নেওয়া যেতে পারতো, খুব খুব ভালো হতো, বেটার। মানে এটাই করা যেতে পারতো। এটা যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড হতো, এরকমই করতো। এরকম একজন কোয়ালিটির একজন ফিনিশার দরকার, যেটা নিউজিল্যান্ড করেছে। মার্ক চ্যাপম্যানকে একজন ফিনিশারকে নিয়েছে, তার কাজ হলো ফিনিশ করা শুধু, আর ফিল্ডিংটা করবে। তাও মনে হয় অত ভালো ফিল্ডিং করতে পারে না মার্ক চ্যাপম্যান। আর ওখানে তো আর ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা নেই। আর ইম্প্যাক্ট প্লেয়ারের রুল হয়তো পরের বার IPL-এ উঠে যাবে। জয় শাহ বলেছে যাতে প্লেয়াররা যাতে বেশি সুযোগ পায়, এই জন্য আমরা এই নিয়মটা করেছিলাম। এই নিয়মে যদি অসুবিধা হয় আমরা তুলে দেবো, এমনটাই বলেছিল। সেই জন্য যা কিছু তাই হতে পারে এখন। আর আরেকটা, বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরু সিংয়ে হাস্যকর কথা বলেছেন যে নাজমুল হোসেন শান্ত আমাদের নেতা, সে সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। এটা দেখে হাসি পেল, তার কারণ সবাই হাসছে ঠিকই লেখা, মানে বা এই কথাটা শুনে হাসবে ঠিকই। কেন? সে পারফরমেন্সই করতে পারে না, সে কি ক্যাপ্টেন্সি করবে? শুধু ক্যাপ্টেন্সি দিতে হবে না, তার তো ব্যাটে রান করতে হবে। তার ব্যাটে 110 স্ট্রাইক রেট, ও জীবনে মনে হয় 180 স্ট্রাইক রেটে বা 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেনি একটা ম্যাচে। পুরো ওভারঅল তো বাদ দিলাম, ওভারঅল সম্ভব না, একটা দুটো ম্যাচের কথা বলছি। অন্যান্য প্লেয়াররা যেখানে 160-70 স্ট্রাইক রেট মানে কোনো ম্যাচে খেলে থাকে, পুরো টোটাল নেই, মানে কোনো ম্যাচে খেলে থাকে, কিন্তু সেখানে নাজমুল হোসেন শান্তর মাত্র 111, 110, জঘন্য। টেম্বা বাবুমার 112, সে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের থেকে বাদ পড়েছে সাউথ আফ্রিকা দল থেকে। তার কারণ সেই লেভেলের প্লেয়ার তাদের কাছে রয়েছে, বাংলাদেশের প্লেয়ার নেই এখন ভালো, ওই জন্য ওই নাজমুল হোসেন শান্তর উপরই ভরসা করতে হচ্ছে। মাহমুদুল্লাহ নাজমুল হোসেন শান্তকে আর কি সাপোর্ট করছে, কিছু করারও নেই, টিমে খেলতে গেলে তাকে সাপোর্ট করতেই হবে, এটাই হলো মূল ব্যাপার।